গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে ডিসকভারিং অফ এডুকেশন ফর বেসিক্স চ্যানেল। আজকে আবার একটি নতুন বিষয়কে নিয়ে উপস্থিত হয়েছে। ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স একটি একাডেমিক ডেভেলপমেন্ট চ্যানেল, যা আজকে একটি বিশেষ বিষয়, যে বিষয়টিকে আমরা বলছি রিভিউ এর অ্যাপ্রোচ এবং ইম্পর্টেন্স। রিভিউয়ের যে সমস্ত অ্যাপ্রোচেস রয়েছে বা রিভিউয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে, সেগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদের একটু বুঝে নেওয়া দরকার রিভিউ বলতে কি বোঝায়। সাধারণভাবে রিভিউ বলতে বোঝায় আমরা যখন কোনো বিষয়কে বারংবার পর্যবেক্ষণ করি প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত কোনো ফল পাওয়ার আশায় বা তথ্য নেওয়ার আশায় বা নেওয়ার জন্য বা তথ্য ভেরিফিকেশনের জন্য, তখন সেটিকে আমরা রিভিউ বলে উল্লেখ করে থাকি। অর্থাৎ এখানে যখন কোনো একটি বিষয়কে বারবার পর্যবেক্ষণ করা হয় বা বারবার অনুশীলন করা হয়, এই বারবার পর্যবেক্ষণ বা বারবার অনুশীলন করার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট তথ্যকে যথার্থরূপে যাচাই করা এবং সে যাচাই করার মাধ্যমে সেই তথ্যের গ্রহণযোগ্যতা বা তাৎপর্যের জায়গাগুলিকে বিচার বিশ্লেষণ করা। অর্থাৎ কোনো একটি জ্ঞান বা জ্ঞানের বিষয় তা কতটা তাৎপর্যপূর্ণ কিংবা কতটা গুরুত্বপূর্ণ কিংবা তার কত কেমন ব্যবহারিকতা রয়েছে বা ব্যবহারিক ক্ষেত্র রয়েছে, সেই সম্পর্কে ধারণা গঠন করার জন্য কিংবা উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে বিষয়টি আবশ্যিক, তা হলো যে জ্ঞানকে আমরা সংগ্রহ করব বা যে তথ্যকে নিয়ে আমরা গুরুত্ব দেব বা তথ্যকে নিয়ে আমরা কাজ করব, সেই তথ্য যথার্থ কি যথার্থ নয়, তার বিশ্বাসযোগ্যতা রয়েছে কি নেই, সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আমার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন এবং তার ভিত্তিতে আমার যৌক্তিক যে সমস্ত মানদণ্ড, সে মানদণ্ডকে প্রতিষ্ঠা করা প্রয়োজন। অর্থাৎ কোনো জ্ঞান বা জ্ঞানের বিষয়কে যথার্থরূপে প্রতিষ্ঠা করার জন্য এই জ্ঞান যাচাইকরণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে রিভিউ। অর্থাৎ যখন আমরা কোনো উদ্দেশ্যভিত্তিক তথ্য সংগ্রহ করতে চাই এবং সে তথ্য সংগ্রহ করার উপর ভিত্তি করে সেই তথ্য যথার্থ কি যথার্থ নয় এবং সেই যথার্থতাকে নির্ধারণ করার জন্য কিংবা বিশ্বাসযোগ্যতাকে নির্ধারণ করার জন্য যখন সেই তথ্যকে বা সেই জ্ঞানকে বারবার অনুশীলন করি, সেই অনুশীলন করার একটি সহজ প্রক্রিয়া হচ্ছে রিভিউ। আজকে আমরা এই ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, অ্যাপ্রোচেস অফ রিভিউ এবং ইম্পর্টেন্স, অর্থাৎ কত রকমভাবে আমরা রিভিউ করতে পারি, রিভিউয়ের কতগুলি কৌশল রয়েছে, সেই কৌশল বা টেকনিক বা স্টাইলস সম্পর্কে আমরা আলোচনা করব। পাশাপাশি রিভিউয়ের কেন গুরুত্বপূর্ণ, রিভিউয়ের কেন গুরুত্ব রয়েছে, সেই সম্পূর্ণ বিষয়গুলো সেই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে শুরুতেই আমাদেরকে শুরু করতে হবে বা আমরা আলোচনা করব আজকে অ্যাপ্রোচেস অফ রিভিউ। যে সমস্ত অ্যাপ্রোচ রয়েছে, সেই সমস্ত অ্যাপ্রোচগুলির মধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ রয়েছে, যেগুলিকে আমরা সেগুলিকে শ্রেণীবিন্যাস করতে পারি মূলত কতগুলি গুরুত্বপূর্ণ প্যারামিটার অনুসারে: নেচার অফ ইস্যু, নেচার অফ প্রবলেমস এবং নেচার অফ অবজেক্টিভস। অর্থাৎ আমরা যে বিষয়টাকে নিয়ে অনুশীলন করছি, সে বিষয়ের প্রকৃতি কী রয়েছে, সে প্রকৃতি বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা রিভিউয়ের স্টাইল নির্বাচন করি বা অ্যাপ্রোচ নির্বাচন করে থাকি। অর্থাৎ আমাদের যে টপিক বা যে বিষয়গুলি আমাদের সামনে উঠে আসে, যে বিষয়গুলিকে নিয়ে আমরা রিভিউ করে থাকি বা করার প্রয়োজনীয়তা অনুভব করি, তার যে নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, যে নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য বা ফিচার্সগুলি সেই রিভিউয়ের প্রেক্ষিত বা প্রেক্ষাপট নির্মাণ করে থাকে, কিংবা যে গবেষক গবেষণা করছেন কিংবা যে রিভিউয়ার রিভিউ করছেন, সে রিভিউয়ারকে কিন্তু যথার্থরূপে একটি নির্দেশিকা প্রদান করার ক্ষেত্রে সেই প্রকৃতির বিশেষ প্রভাব বা গুরুত্ব আমরা দেখতে পাই। এরপরে আরও বলা হচ্ছে যে সমস্যাকে নিয়ে আমরা যে সমস্যার সমাধান আমরা করতে চাইছি কিংবা যে সমস্যাকে নিয়ে আমরা অনুশীলন প্রক্রিয়াটি শুরু করছি, সে সমস্যার যে মুখ্য যে বিষয়গুলি, সে মুখ্য বিষয়গুলির উপর ভিত্তি করে কিন্তু আমাদের রিভিউয়ের টেকনিক বা রিভিউয়ের অ্যাপ্রোচের ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই। অর্থাৎ প্রবলেমসের নেচার অনুসারে বা প্রবলেমগুলো কী ধরনের এবং প্রবলেমের সলিউশন কী হতে পারে এবং সেই সলিউশন কীভাবে পাওয়া যেতে পারে, এই যে কতগুলি প্রশ্ন, এই প্রশ্নগুলি যথার্থ উত্তর অনুসন্ধানের জন্য যথার্থ নির্দেশিকা প্রদানের ক্ষেত্রেও আমরা দেখেছি রিভিউয়ের অ্যাপ্রোচের পার্থক্য রয়েছে। রিভিউ করার
রিভিউর কৌশলগত পার্থক্য আমরা দেখতে পেয়েছি। একই রকমভাবে আরেকটি বিষয় এখানে বলা হয়ে থাকে, সেটি হচ্ছে উদ্দেশ্য। আমরা প্রথমে বলেছিলাম যে রিভিউ করতে গেলে রিভিউয়ের জন্য বা রিভিউ কেন করব, রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা উদ্দেশ্য নির্ভর তথ্যকে যাচাই করে নিতে চাই, উদ্দেশ্য নির্ভর জ্ঞান সংগ্রহ করতে চাই। অর্থাৎ যে জ্ঞানকে আমরা ব্যবহারযোগ্য করতে চাইছি কিংবা যে জ্ঞানকে আমরা তাৎপর্যপূর্ণ করে তুলতে চাইছি কিংবা তার তাৎপর্যের জায়গাগুলিকে নির্দিষ্ট করতে চাইছি, সেই জ্ঞান কতটা তাৎপর্যপূর্ণ, কতটা ব্যবহারিক কিংবা তাৎপর্যপূর্ণ রয়েছে কি না, এই যে প্রশ্নগুলি একজন গবেষকের বা একজন রিভিউয়ারের মুখ্য উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। এই যে মুখ্য উদ্দেশ্য, এই মুখ্য উদ্দেশ্যকে পূরণ করার জন্য আমরা রিভিউ করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের রিভিউয়ের অ্যাপ্রোচের পার্থক্য বা বৈচিত্র্যপূর্ণতা আমরা দেখতে পাই স্পষ্টভাবে। এবার আমরা আলোচনা করব এরকম কি অ্যাপ্রোচ রয়েছে, যে অ্যাপ্রোচগুলি মূলত আমাদের রিভিউ কাজের সাথে সম্পর্কযুক্ত। যেমন প্রথমে বলা হয় যে সমস্ত অ্যাপ্রোচ রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ হলো কনসেপচুয়াল রিভিউ। এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ রিভিউ টেকনিক বা অ্যাপ্রোচ সম্পর্কে বলা হয়েছে, কনসেপ্টকে রিভিউ করা। অর্থাৎ যে কনসেপ্টটা আমি স্টাডি করছি কিংবা যে কনসেপ্টটা আমি গ্রহণ করার কথা ভাবছি কিংবা যে কনসেপ্টটা আমি ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছি, সেই কনসেপ্টটাকে যখন আমরা ফোকাস করব, সেই কনসেপ্টটাকে যখন আমরা ভেরিফাই করব, সেই কনসেপ্টটাকে আমরা লজিক্যালি অ্যানালাইসিস করব, সেই কনসেপ্টটাকে আমরা এম্পেরিক্যালি অ্যানালাইসিস করব, তখন কিন্তু বলা হবে সেই রিভিউ করার যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে কনসেপচুয়াল রিভিউ। অর্থাৎ যেমন একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা এখানে বলি বা আলোচনা করি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এরকম একটি কনসেপ্ট স্যার আইজাক নিউটন দিয়েছেন। এই কনসেপ্টটাকে আমরা রিভিউ করতে চাই। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এই কথাটি কেন তিনি বলেছেন, তার পরিপ্রেক্ষিতে কী ধরনের লজিক রয়েছে, এই লজিকগুলো বাস্তবিক বিভিন্ন ঘটনার দ্বারা সমর্থিত কি সমর্থিত নয়, বাস্তবিক বিভিন্ন ঘটনাগুলির দ্বারা গৃহীত কি গৃহীত নয়, সে সম্পর্কে আমরা যখন বিভিন্ন গবেষণা কিংবা গবেষণালব্ধ বিষয় যেগুলি আমরা বিভিন্নভাবে পেতে পারি, বিভিন্ন রূপে পেতে পারি, কখনো কখনো আমরা সেগুলিকে আর্টিকেল রূপে পেতে পারি, কোনো জার্নালের আর্টিকেল রূপে পেতে পারি, সেই কনসেপ্টগুলো কখনো আমরা কোনো বইয়ের আকারে পেতে পারি বা কোনো পুস্তকে বা বইয়ের মধ্যে কোনো একটি চ্যাপ্টারাইজেশনের মাধ্যমে বা চ্যাপ্টারের মধ্যে সেখানে একটা ন্যারেটিভস আকারে লেখা আছে কিংবা সেখানে একটি কন্টেন্ট আকারে প্রেজেন্ট করা হয়েছে, কোনো একটি টেক্সট আকারে প্রেজেন্ট করা হয়েছে। পাশাপাশি বলা যেতে পারে কারো উদ্ধৃতি বা কারো বক্তব্যকে বিশ্লেষণ করতে পারি, কারো ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমরা সেই বিষয়গুলি সম্পর্কে যাচাই করতে পারি। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে কনসেপ্টকে অ্যানালাইসিস করা। যে কনসেপ্টের কথা এখানে বলা হয়েছে সেই কনসেপ্টটাকে অ্যানালাইসিস করার জন্য এবং প্র্যাকটিক্যালি সেটাকে যাচাই করার জন্যই কিন্তু কনসেপচুয়াল রিভিউর প্রয়োজনীয়তা রয়েছে। এই কনসেপচুয়াল রিভিউ একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটি রিভিউ প্রক্রিয়াকে বিশেষ রূপে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। যেমন এ প্রসঙ্গে বলা যায়, যখন কোনো একজন গবেষক গবেষণার কাজ শুরু করেন এবং গবেষণার জন্য যে নির্দিষ্ট চলকগুলোকে নির্বাচন করেন বা ভেরিয়েবলগুলোকে নির্বাচন করেন, সেই নির্বাচিত ভেরিয়েবলগুলোকে ভালোভাবে বোঝার জন্য কিংবা তাদের সম্পর্কে যথাযথ কনসেপ্ট ফর্ম করার জন্য গবেষক কিন্তু রিভিউ করে থাকেন। অর্থাৎ রিভিউ করার মাধ্যমে গবেষক কিন্তু তার যে ভেরিয়েবল, সে ভেরিয়েবলগুলোকে যথার্থরূপে বুঝতে পারে বা সে ভেরিয়েবলের যে মৌলিকত্ব রয়েছে বা মৌলিকতার জায়গা রয়েছে সেগুলি সম্পর্কে ধারণা গঠন করতে পারে এবং সেই ভেরিয়েবলগুলোকে নিয়ে পরবর্তীকালে অনুশীলন করতে পারে। পাশাপাশি বলা যেতে পারে সেই ভেরিয়েবলের অনুশীলনের কী ক্ষেত্র বা ডাইমেনশন রয়েছে, সে ডাইমেনশনগুলি সম্পর্কেও ধারণা গঠন করতে পারে। অর্থাৎ মূলত একজন গবেষক যখন গবেষণা কাজ শুরু করতে চলেছেন বা শুরু করবেন বলে ঠিক করেছেন, তখন সেই গবেষণার যে মুখ্য বিষয়, যে মুখ্য ডাইমেনশন বা মুখ্য যে ভেরিয়েবল, সে ভেরিয়েবলটাকে ভালোভাবে বুঝতে পারলে তার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে কম্পোনেন্ট বা আসপেক্টসগুলো রয়েছে সেগুলোকে ভালো করে বুঝতে পারলে গবেষক কিন্তু সুগঠিতভাবে বা সুবিন্যস্ত রূপে সুপরিকল্পিতভাবে তার গবেষণার কাজকে কিন্তু বিন্যাস করতে পারবে এবং পাশাপাশি সে গবেষণার যাবতীয় কর্মকে কিন্তু যথাসময়ে সম্পন্ন করতে পারবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে রিসার্চের কাজটি কিন্তু অনেক সময় সংশয়পূর্ণ হয়ে যায়, বা অনেক সময় আমাদের ডাউট থাকে, যে ডাউটের জন্য অনেক সময় কাজ তো শুরু হয় কিন্তু কাজ হয়তো শেষ হয় না, অর্ধেক পথ গিয়ে সে কাজকে থামিয়ে দিতে হয়। সেজন্য গবেষক যদি তার ভেরিয়েবল বা তার চলকগুলো সম্পর্কে যথার্থভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নেন, তাহলে কিন্তু আবশ্যিক রূপে তার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুকে যথার্থভাবে বিন্যাস করতে পারবেন এবং সুপরিকল্পিতভাবে সম্পন্ন করতে পারবেন। তাই রিভিউ যখন করা হবে কনসেপ্টকে কেন্দ্র করে বা কনসেপ্টকে অ্যানালাইসিস করার উদ্দেশ্যে যখন করা হবে, তখন সেই রিভিউকে বলা হচ্ছে কনসেপচুয়াল রিভিউ। এটি একটি রিভিউয়ের গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ। এরপরে আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোচটি এখানে আমরা আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। থিওরিটিক্যাল অ্যাপ্রোচ বা থিওরিটিক্যাল রিভিউ বলতে কি বোঝায়? যেমন বলা হচ্ছে যে কোনো থিওরি রয়েছে, এখানে থিওরি বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? থিওরি বলতে সাধারণভাবে বুঝি যখন কোনো ঘটনা বা বিষয়কে কোনো ব্যক্তি বা কোনো গবেষক বা কোনো পণ্ডিত ব্যক্তি যখন সেটিকে নিজের মতো করে দেখছেন এবং সেটিকে ভালোভাবে যাচাই করছেন, সেটিকে প্র্যাকটিক্যালি যাচাই করছেন কিংবা কনসেপচুয়ালি যাচাই করছেন, যাচাই করলেন এবং লজিক্যালি যাচাই করলেন, যাচাই করার মাধ্যমে সেই যে ফ্যাক্টটি সম্পর্কে হয়তো অধিকাংশ মানুষই জানেন না বা কেউই জানেন না, সেই ফ্যাক্ট বা সেই বিষয়টিকে আমরা সাধারণভাবে গবেষণার পরিভাষায় বলতে পারি পারসেপশন বা অবজারভেশন। সেই অবজারভেশন বা পারসেপশন যেটি একজন বিশেষ ব্যক্তি বা একজন গবেষক অবজার্ভ করলেন বা পারসিভ করলেন, সেই পারসেপশন বা অবজারভেশনকে তিনি তখন সুপরিকল্পিত রূপে সবার সামনে তুলে ধরলেন এবং সবাই সেটাকে নিয়ে বা জগতের সামনে তুলে ধরলেন বা পাবলিশড করলেন, এবং সবাই যখন সেই বিষয়টি দেখলেন, দেখার পরে তারা এটিকে তখন মান্যতা দিলেন বা মান্যতা দিলেন না, বা সেটা নিয়ে চর্চা করলেন। এইভাবে যখন কোনো একজন ব্যক্তি কোনো অজানা অনাবিষ্কৃত কোনো তথ্য বা কোনো বিষয় বা ঘটনা বা কোনো দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ বা কোনো বিষয় যখন প্রবর্তন করে বা সবার সামনে তুলে ধরে, তখন এই তুলে ধরার যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে থিওরি। তবে থিওরির গুরুত্ব বা তাৎপর্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস টেকনিক রয়েছে। যেমন বিশেষত যে টেকনিকগুলির মাধ্যমে কোনো একটি থিওরির তাৎপর্য বা গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেকনিক যেমন হচ্ছে অ্যানালাইসিস, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ টেকনিক হলো সিনথেসিস। অর্থাৎ থিওরিকে প্রপার অ্যানালাইসিস এবং অ্যানালাইসিস করার পর থিওরির মধ্যে যে অ্যানালাইজড যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি সিনথেসাইজ করতে হয় এবং তার ভিত্তিতে ইভ্যালুয়েশনে বা সিদ্ধান্তে পৌঁছাতে হয়, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা বা এফেক্টিভনেস সম্পর্কে ধারণা গঠন করতে হয়। অর্থাৎ কোনো একটি থিওরি বলতে আমরা সাধারণভাবে যা বুঝি তা হলো যে কোনো অজানা জিনিস বা অনাবিষ্কৃত বিষয় বা অনাবিষ্কৃত কোনো ঘটনা বা অনাবিষ্কৃত কোনো সত্যকে যখন কোনো ব্যক্তি তার নিজের দৃষ্টিভঙ্গি, নিজের পারসেপশন বা নিজের অবজারভেশনের পরিপ্রেক্ষিতে এবং প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে বা অ্যানালাইসিসের মাধ্যমে যখন সবার সামনে তুলে ধরছে একটি নতুন দৃষ্টিভঙ্গি বা নতুন তথ্য হিসেবে বা নতুন সত্য হিসেবে, তখন সেই উপস্থাপন করার যে কৌশল সেটি হচ্ছে থিওরি। যখন কোনো একটি থিওরি কতটা তাৎপর্যপূর্ণ কি তাৎপর্যপূর্ণ নয়, তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে কি নেই, তার যে মৌলিকতা রয়েছে কি নেই, সে সম্পর্কে সেই উদ্দেশ্যে যখন একজন গবেষক রিভিউ কাজটি সম্পন্ন করে থাকেন বা রিভিউ করার চেষ্টা করেন, তখন সেই রিভিউকে সাধারণভাবে বলা হচ্ছে থিওরিটিক্যাল রিভিউ। এ প্রসঙ্গে যেমন আমরা বলতে পারি যে ভারতীয় দর্শনকে যথার্থরূপে বিচার বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের জীবনযাত্রা, জীবনশৈলী এবং সৃষ্টিতত্ত্ব এবং স্রষ্টার ভূমিকা বা তার বৈচিত্র্যতা বা বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন রকমের থিওরি রয়েছে। সেই থিওরিগুলো বিভিন্ন রূপে বিভিন্নভাবে প্রকাশিত বা প্রতিষ্ঠিত রয়েছে। এই থিওরিগুলি বাস্তবিক দিকে, অর্থাৎ ধরা যাক যে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এসে এরকম কোনো একটি থিওরির গ্রহণযোগ্যতা বা তাৎপর্যপূর্ণতা রয়েছে কিনা বা ব্যবহারযোগ্যতা রয়েছে কিনা বা গুরুত্ব রয়েছে কিনা, সেটিকে যাচাই করার জন্য যখন কোনো গবেষক সেই থিওরিটিকে রিভিউ করবেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে রিভিউ করবেন, তখন সেই রিভিউ প্রক্রিয়াকে সাধারণভাবে বলা হবে থিওরিটিক্যাল রিভিউ। অর্থাৎ থিওরি সেন্টার্ড বা থিওরি ওরিয়েন্টেড যে রিভিউ, সেই রিভিউকেই সাধারণভাবে বলা হচ্ছে থিওরিটিক্যাল রিভিউ। তাহলে আমরা যে অ্যাপ্রোচের কথা বলছিলাম, যে অ্যাপ্রোচের ক্লাসিফিকেশন কতগুলি উদ্দেশ্য কিংবা সমস্যা কিংবা তার যে মৌলিক বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে
পরিপ্রেক্ষিতে এই রিভিউ এই অ্যাপ্রোচের ক্লাসিফিকেশন হয়ে থাকে। তাহলে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য বা এখানকার কন্টেন্ট বা ইস্যু বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপরে যে রিভিউর কথাটি বলা হচ্ছে, অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, তা হলো নরমেটিভ রিভিউ। নরমেটিভ রিভিউ কথাটির মানেটি কি? এখানে আপনারা দেখবেন একটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, নর্মস বা নর্মস। নর্ম বা নর্মস বলতে কি বোঝায়? নর্ম বা নর্মস বলতে বোঝায় এমন একটি নির্দেশক বা এমন একটি সূচক বা এমন একটি একক, যে সূচক বা এককটি কোনো বিষয়কে যথাযথভাবে মূল্যায়নে, যথাযথভাবে বিচার বিশ্লেষণে সাহায্য করে। সেই সূচকগুলোকেই সাধারণভাবে নর্মস বলা হয়। এই নর্মসগুলোকে ব্যবহার করে, এই নর্মসগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমেই আমরা যে কোনো বিষয়ের কার্যকারিতা, ব্যবহারযোগ্যতা বা তার যে গুণাগুণ বা বৈশিষ্ট্য বা গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আমরা যথার্থরূপে ধারণা গঠন করতে পারি। অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে সবথেকে বড় যে আবশ্যিক যে বিষয়, তা হচ্ছে যে প্যারামিটার বা গুরুত্বপূর্ণ নির্ধারক। সেই নির্ধারক, যে নির্ধারকের উপর ভিত্তি করে আমাদের ইন্টারপ্রিটেশনের কাজটি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ তাৎপর্য নির্ধারণের কাজটি সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ যখন এই যে নর্মস, সেই নর্মসকে রিভিউ করা হবে, সেই নর্মসকে যখন রিভিউ করা হবে, অর্থাৎ যে প্যারামিটারগুলোকে ঠিক করা হয়েছে বা যে প্যারামিটারগুলোকে সিলেক্ট করা হয়েছে, সে সিলেক্টেড প্যারামিটার বা ঠিক করা প্যারামিটারগুলো কতটা তাৎপর্যপূর্ণ, সেগুলোর যৌক্তিকতা কী রয়েছে, তার লজিক্যাল ব্যাকগ্রাউন্ড কী রয়েছে, তার ব্যবহারযোগ্যতা কী রয়েছে, সে নর্মসগুলোকে যখন রিভিউ করা হয়, সে নর্মসগুলোকে রিভিউ করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে নরমেটিভ রিভিউ। আরও ব্যবহারিকভাবে যদি বলা যায়, তাহলে বলা হচ্ছে যে যে এমন কিছু সূচক রয়েছে, যে সূচকগুলো সাধারণভাবে তুলনা করতে সাহায্য করে। অর্থাৎ জগৎ প্রত্যক্ষণের ক্ষেত্রে বা জগৎকে দেখার ক্ষেত্রে বা বিষয়কে দেখার ক্ষেত্রে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে তুলনা করতে বা সাদৃশ্য নির্ধারণ করতে বা বৈসাদৃশ্য নির্ধারণ করার ক্ষেত্রে যে সমস্ত সূচকগুলো বিশেষ ভূমিকা পালন করে, সেই সূচকগুলিকে আমরা নর্মস বলে উল্লেখ করে থাকি। তাহলে সূচক সাধারণভাবে তিনটে পারপাস বা নর্মসগুলো সাধারণত তিনটে পারপাস ফুলফিল করতে সাহায্য করে। যেমন প্রথম পারপাস বললাম, এটি মূল্যায়নে সাহায্য করে বা তাৎপর্য নির্ধারণে সাহায্য করে যে কোনো বিষয়ের, অর্থাৎ যে কোনো পরিমাপের তাৎপর্যপূর্ণতা নির্ধারণ করতে সাহায্য করে। দ্বিতীয় বিষয়, এটি হচ্ছে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে সাদৃশ্য নির্ধারণ করতে সাহায্য করে বা মিল ঠিক করতে সাহায্য করে, মিলের জায়গাগুলিকে নির্বাচন করতে সাহায্য করে। একই রকমভাবে নর্মস দুই বা ততোধিক বিষয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে বা বৈচিত্র্যপূর্ণতা বা বৈসাদৃশ্য রয়েছে, সেগুলি সম্পর্কে যথার্থ বা সদর্থক ধারণা গঠন করতে সাহায্য করে। তাই এই নর্মসকে যখন এই বিভিন্ন আঙ্গিকে বা এই বিভিন্ন প্রেক্ষিত অনুসারে যখন রিভিউ করা হয়, তখন সেই রিভিউকে সাধারণভাবে আমরা নরমেটিভ রিভিউ বলে চিহ্নিত করে থাকি বা উল্লেখ করে থাকি। এরপরে যে রিভিউয়ের যে অ্যাপ্রোচটি সম্পর্কে আমরা আলোচনা করব, সেই অ্যাপ্রোচটি হচ্ছে ফ্যাকচুয়াল রিভিউ। এখানে ফ্যাকচুয়াল শব্দটি এসছে ফ্যাক্ট থেকে বা ঘটনা থেকে। অনেক সময় ঘটনা স্বাভাবিকভাবে আমাদের সামনে উঠে আসে, কিংবা কখনো কখনো কিছু ঘটনা যা কৃত্রিম রূপে গড়ে ওঠে বা আমাদের সামনে উপস্থাপিত হয়, কিন্তু সেই কৃত্রিম রূপে উপস্থাপিত ঘটনা, সে ঘটনার উপর ভিত্তি করে, কিংবা দেখা যায় যে আমরা যে ঘটনাই আমাদের সামনে আসুক না কেন, তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেই, কিংবা আমরা অভিযোজন করি বা আমরা বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকি। তো এ প্রসঙ্গে বলা দরকার যে যদি ঘটনা স্বাভাবিকভাবে ঘটে থাকে, অর্থাৎ কার্যকারণ তত্ত্বের উপর ভিত্তি করে স্বাভাবিক নিয়মেই যখন ঘটে থাকবে, তখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া কিংবা সেই ঘটনার সাথে যথার্থরূপে অ্যাডজাস্ট করতে গেলে কিন্তু এখানে সদর্থক রেসপন্স পাওয়া যায় বা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এরকম যদি দেখা যায় যে কোনো ঘটনা কৃত্রিম রূপে উপস্থাপিত হয়েছে, কোনো ঘটনা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং সেই ঘটনা যার বাস্তবিকতা নেই, যে ঘটনাটি হয়তো ঘটতো না, সেটাকে ঘটানো হয়েছে, এবং তার ভিত্তিতে যদি কোনো ব্যক্তি বা কোনো সমাজ যদি সিদ্ধান্ত নেয় এবং সেই গৃহীত সিদ্ধান্তের কার্যকারিতা সম্পর্কে কিন্তু একটি বিশেষ বড় প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন আমরা দেখতে পাই। এর ফলে কিন্তু আমাদের মধ্যে একটি বিশেষ প্রকারের সংশয় আমরা দেখতে পাই। এই সংশয় থেকেই আমাদের ব্যক্তি জীবন কিংবা সমাজ জীবন বা পারিবারিক জীবন বা রাষ্ট্রীয় জীবন কিন্তু বিভিন্ন নেতিবাচক পথে বা নেগেটিভ ডাইমেনশানে পরিচালিত হতে পারে। তাই বলা হচ্ছে যে কোনো ঘটনা যথার্থ ঘটনা কি যথার্থ ঘটনা নয়, এটাই জেনুইন না আর্টিফিশিয়াল, এই জেনুইন ইনসিডেন্ট বা জেনুইন ফ্যাক্ট নাকি আর্টিফিশিয়াল ফ্যাক্ট। যদি জেনুইন ফ্যাক্ট হয়, তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য এবং তার ভিত্তিতে যথার্থরূপে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার এবং তার ভিত্তিতে জীবন পরিচালনা করা দরকার।
যদি ঘটনা জেনুইন না হয়, আর্টিফিশিয়াল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা হলো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কৃত্রিমতা রয়েছে। এখানে বিভিন্ন রকমের ঘটনাকে বিকৃত করা হয়েছে, অর্থাৎ বিকৃত ঘটনা আর স্বাভাবিক ঘটনা। যদি বিকৃত ঘটনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিতে হয় বা কোনো জীবন বা জগৎকে পরিচালন করতে হয়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের নেতিবাচক ফল আমরা দেখতে পাই। যদি এমনটা দেখা যায় যে ঘটনা বিকৃত নয় কিন্তু স্বাভাবিকভাবে ঘটেছে, তার ভিত্তিতে যদি কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয় বা পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সদর্থক রেজাল্ট আমরা পেতে পারি। তাই যে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে একজন রিভিউয়ার বা গবেষক মূলত সেই ঘটনার বাস্তবিকতা বা সেই ঘটনার জেনুইননেস বা লেভেল অফ জেনুইননেসকে নির্ধারণ করতে চায়, যে সেই ঘটনাটি কতটা তাৎপর্যপূর্ণ বা প্রাসঙ্গিক এবং যথার্থ কি যথার্থ নয়, নাকি এটা কৃত্রিম রূপে বা বিকৃত রূপে এটা উপস্থাপিত হয়েছে, সেই বিষয়টিকে নির্ধারণ করার জন্য যখন গবেষণা করে থাকেন বা রিভিউ করে থাকেন, তখন সেই রিভিউকে সাধারণভাবে বলা হচ্ছে ফ্যাকচুয়াল রিভিউ। অর্থাৎ রিভিউ দ্যাট বেসিক্যালি ফোকাস অন দি ফ্যাক্টস, বা ঘটনার উপরে ফোকাস করে থাকে, ফ্যাক্টসের রিলেটেড কম্পোনেন্টগুলোকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে বা লজিক্যাল অ্যানালাইসিস করতে সাহায্য করে থাকে, তখন সেই রিভিউকে বা রিভিউর অ্যাপ্রোচকে আমরা সাধারণভাবে বলে থাকি ফ্যাকচুয়াল রিভিউ। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে রিভিউয়ের যে সমস্ত অ্যাপ্রোচ, তার মধ্যে প্রথম যে অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি কনসেপ্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ বা কনসেপ্ট ওরিয়েন্টেড রিভিউ বা কনসেপচুয়াল রিভিউ, থিওরিটিক্যাল রিভিউ, একই রকমভাবে নর্মেটিভ রিভিউ, ফ্যাকচুয়াল রিভিউ। এরপরে আমরা আরও দেখে নেব আর কি রিভিউয়ের টেকনিকগুলি রয়েছে। যেমন আরও কতগুলি গুরুত্বপূর্ণ রিভিউয়ের টেকনিক বা অ্যাপ্রোচেস রয়েছে যেগুলি রিভিউ প্রক্রিয়াকে বিশেষভাবে প্রাসঙ্গিক বা তাৎপর্যপূর্ণ করে তুলতে সাহায্য করে। এক নম্বর বিষয়টি হচ্ছে ফ্যাকচুয়াল রিভিউ। এখানে ফ্যাকচুয়াল রিভিউ বলতে টেক্সচুয়াল রিভিউ, টেক্সট ওরিয়েন্টেড রিভিউ, অর্থাৎ যখন কোনো টেক্সটকে কেন্দ্র করে যখন রিভিউ প্রক্রিয়াটি সম্পন্ন হয় তখন সেটাকে টেক্সচুয়াল রিভিউ বলে। টেক্সট বলতে সাধারণভাবে কী বোঝায়? কোনো পরিপ্রেক্ষিত বা পরিস্থিতি অনুসারে বা কোনো সময়ের পরিপ্রেক্ষিতে যখন কোনো ঘটনা বা কোনো বিষয়কে উপস্থাপিত করা হয় তখন সেটিকে টেক্সট বলা হয়। অর্থাৎ টেক্সট এখানে কোন বিষয়টিকে আমরা বলবো, অর্থাৎ কোনো ঘটনা বা কোনো বিষয় বা কোনো পরিস্থিতি বা কোনো সত্য যখন কোনো পরিপ্রেক্ষিত বা কোনো সময়ের পরিপ্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে, বা কোনো সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে, অর্থাৎ পরিস্থিতি, সময় এবং পরিপ্রেক্ষিত এর ভিত্তিতে যে বিবৃতি বা যে বিষয়বস্তুটি বা যে ঘটনাটি বা যে সত্যটি বা যে তত্ত্বটি বা তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপিত হয় সেগুলিকে আমরা টেক্সট বলে থাকি। যখন এই টেক্সটকে আমরা ফোকাস করি, সাধারণভাবে যেমন বলা যাক যে কোনো একটি আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলের মধ্যে কোনো একটি বিশেষ প্যারাগ্রাফ রয়েছে, যে বিশেষ প্যারাগ্রাফে একটি বিশেষ বিষয়কে নিয়ে আলোচনা করা রয়েছে। যখন সেই বিশেষ বিষয়কে নিয়ে আলোচনা করা রয়েছে বা ডিসকাস করা রয়েছে একটি প্যারাগ্রাফের মধ্যে, তখন সেটিকে আমরা টেক্সট বলে থাকি। যখন একজন রিভিউয়ার বা রিসার্চার সে টেক্সটকে প্র্যাকটিক্যালি বা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন এবং সে টেক্সটের মধ্যে যে সমস্ত ফ্যাক্টস বা যে সমস্ত লজিক বা যে সমস্ত থিওরি বা ইনফরমেশন দিয়েছেন, সেই থিওরি বা ইনফরমেশনগুলো কতটা তাৎপর্যপূর্ণ নাকি তাৎপর্যপূর্ণ নয়। যেমন রিভিউয়ের এখানে উদ্দেশ্য হিসেবে যেমন ধরা যায় যে সাধারণভাবে সকল প্রকার রিভিউয়ের কতগুলি মৌলিক উদ্দেশ্য রয়েছে। যেমন প্রথম উদ্দেশ্যটি হচ্ছে যে ঘটনা বা যে বিষয়টিকে আমরা রিভিউ করছি সেটি কতটা ভ্যালিড বা রিলায়েবল সেটিকে ঠিক করা। পাশাপাশি এই রিভিউয়ের আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটি হলো যে বিষয়টিকে আমরা রিভিউ করছি সে বিষয়টির যে মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক এককগুলি রয়েছে সেই এককগুলির সাথে বা কার্যকারিতা সম্পর্কে পরিচিত হওয়া। অর্থাৎ কোনো বিষয়ের মৌলিকত্ব বা তার যে মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক একক রয়েছে সেগুলির সাথে পরিচিত হওয়া, পাশাপাশি তার গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে পরিচিত হওয়া। এখানে তাহলে বলা হচ্ছে যে টেক্সট প্রেজেন্ট করা হয়েছে, যে টেক্সটকে আমরা রিভিউ করছি, সে টেক্সটকে রিভিউ করছি কেন না, তো সেই টেক্সটের মধ্যে বিভিন্ন তত্ত্ব থাকতে পারে যেটাকে আমরা ইনফরমেশন বলি। একই রকমভাবে সেখানে থিওরি থাকতে পারে, সেখানে যেটাকে আমরা তত্ত্ব বলে থাকি। একই রকমভাবে কোনো ট্রুথ থাকতে পারে, সেখানে কোনো ফ্যাক্টস থাকতে পারে, সেখানে কোনো লজিক থাকতে পারে। যখন আমরা সেই টেক্সটকে ফোকাস করব বা টেক্সটকে যথার্থভাবে রিভিউ করব মূলত এই জিনিসগুলোকে নির্ধারণ করার জন্য, তখন সেই রিভিউকে বলা হবে টেক্সচুয়াল রিভিউ। এখানে আরেকটি বিষয় রিভিউ টেকনিক সম্পর্কে বা অ্যাপ্রোচ সম্পর্কে বলা হয়েছে মেথোডোলজিক্যাল রিভিউ। এখানে যে মূল আলোচ্য বিষয় বা সবথেকে বড় যে ফোকাল এরিয়া সেটি হচ্ছে মেথড। অর্থাৎ যখন কোনো মেথডকে
রিভিউ করা হয়। অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটেছে বা কোনো একটি পরিস্থিতি আমার সামনে এসেছে বা কোনো একটি কাজ সম্পন্ন হয়েছে, তাহলে কোনো একটি কাজ যে সম্পন্ন হয়েছে এবং তার পিছনে সে কাজটি সম্পন্ন হওয়ার পিছনে যে মেথড রয়েছে বা যে প্রসেস রয়েছে, সে মেথড বা প্রসেসকে যখন আমরা রিভিউ করব, অর্থাৎ সেই মেথডটা কতটা তাৎপর্যপূর্ণ কি তাৎপর্যপূর্ণ নয়, সে প্রসেসটা তাৎপর্যপূর্ণ কি তাৎপর্যপূর্ণ নয়, বা জেনুইন কি জেনুইন নয়, নাকি অন্য কোনো মেথডের মাধ্যমে বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে সেই নির্দিষ্ট কাজটি পরিচালিত হলে কি অন্য কার্যকরী ফল হতে পারত, এই যে বিষয়গুলি, অর্থাৎ কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি কাজ সম্পন্ন হয়েছে, কোনো একটি মেকানিজমের মাধ্যমে কোনো একটি কাজ সম্পন্ন হয়েছে এবং সে কাজটি সম্পন্ন হওয়ার ফলে যা ফল উৎপন্ন হয়েছে সে ফলের উপর ভিত্তি করে, অর্থাৎ এফেক্টের উপর ভিত্তি করে, যে কজ এফেক্টের উপর ভিত্তি করে এফেক্টকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যানালাইসিস করার মাধ্যমে কজ এবং তার যে প্রসেস, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে সেই ইফেক্ট ক্রিয়েট হয়েছে সে প্রসেসটা ভ্যালিড কি ভ্যালিড নয়, সেটা রিলায়েবল কি রিলায়েবল নয়, সেখানে কি এফেক্টিভনেস রয়েছে কি নেই ইত্যাদি বিষয়গুলিকে নির্ধারণ করার জন্য যখন রিভিউ করা হয়, অর্থাৎ মেথডকে রিভিউ করা হয়, তখন সেটিকে মেথোডোলজিক্যাল রিভিউ বলা হয়। এরপরে যে রিভিউগুলি সম্পর্কে রয়েছে আলোচনা করা হয়েছে সেগুলি হচ্ছে একটি কোয়ান্টিটেটিভ রিভিউ এবং কোয়ালিটেটিভ রিভিউ। কোয়ান্টিটেটিভ রিভিউ বলতে কি বোঝায়? কোয়ান্টিটেটিভ কথাটির মানেটা হচ্ছে, এখানে আমাদের কোয়ান্টিটেটিভ কথাটির এসেছে মূলত নিউমেরিক্যাল ডেটাবেস বা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পরিপ্রেক্ষিতে। অ্যানালাইসিসকে রিসার্চে বা গবেষণায় আমরা সাধারণভাবে দুটো ডাইমেনশানে ভাগ করে থাকি। একটি ডাইমেনশান বা একটি স্টাইল হচ্ছে কোয়ালিটেটিভ আর একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ। অর্থাৎ ডেটা যখন নিউমেরিক্যাল রূপে আমরা পাই, অর্থাৎ সংখ্যামানের আকারে কোনো তথ্য যখন আমাদের কাছে উঠে আসে, তখন আমরা সেই ডেটাকে বলি কোয়ান্টিটেটিভ ডেটা। একই রকমভাবে যখন সংখ্যামান ছাড়া বিভিন্ন লজিক হতে পারে, কোনো ফ্যাক্টস হতে পারে, কোনো প্যারামিটার থাকতে পারে বা নর্মস আকারে হতে পারে বা কোনো টেক্সট আকারে হতে পারে, এই যে বিষয়গুলি যখন আমাদের সামনে উঠে আসে যেগুলো নিউমেরিক্যাল নয়, সেগুলোকে আমরা কোয়ালিটেটিভ ডেটা বলে থাকি। তাহলে কোয়ান্টিটেটিভ রিভিউ বলতে সাধারণভাবে বোঝায়, অর্থাৎ যে সমস্ত কোয়ান্টিটেটিভ ডেটা বা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ রয়েছে বা কোয়ান্টিটেটিভ স্টাডি মেথড রয়েছে, সেই কোয়ান্টিটেটিভ স্টাডি মেথডগুলোকে যখন আমরা রিভিউ করব, রিভিউ করার মূল উদ্দেশ্য আমরা আলোচনা করেছি যে কোনো জিনিসের কার্যকারিতা, ব্যবহারযোগ্যতা কিংবা উপযোগিতা, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে তার যে মৌলিক যে বৈশিষ্ট্য বা অজানা বিভিন্ন বিষয়গুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অধিকাংশ বৈশিষ্ট্যের সাথে পরিচিত হওয়া, অধিক এককের সাথে পরিচিত হওয়া, এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো কোয়ান্টিটেটিভ ডেটা বা কোয়ান্টিটেটিভ মেথড বা কোয়ান্টিটেটিভ প্রসেসকে আমরা যথার্থভাবে বা এফেক্টিভলি রিভিউ করে থাকি, তখন সেই রিভিউকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিভিউ। অর্থাৎ বেসিক্যালি নিউমেরিক্যাল ডেটাবেস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস টেকনিক, নিউমেরিক্যাল যে মেকানিজম, সেগুলোকে যথার্থভাবে যখন আমরা রিভিউ করব, তখন সেটিকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিভিউ। একই রকমভাবে যখন আমরা সেই কোয়ান্টিটি বা নিউমেরিক্যাল জায়গাগুলিকে ফোকাস না করে লজিক বা টেক্সট বা ফ্যাক্টসকে ফোকাস করে আমরা রিভিউর কাজগুলিকে সম্পন্ন করে থাকি, তখন সেইগুলিকেই সাধারণভাবে কোয়ালিটেটিভ রিভিউ বলে উল্লেখ করা হয়। তো যাই হোক, এই হলো আমরা আজকে রিভিউ সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইম্পর্টেন্স অফ রিভিউ। এই রিভিউর কী কী ইম্পর্টেন্স রয়েছে। বেসিক্যালি রিভিউ কী কী কাজে আমাদেরকে হেল্প করে? হেল্পস টু ডেভেলপ দ্য ক্ল্যারিটি অন দ্য অ্যাক্সেসেবল অ্যাসপেক্টস অফ ফ্যাক্টস। অর্থাৎ কোনো ফ্যাক্টস বা ঘটনাকে আমরা যখন গ্রহণ করব বা পরিমাপ করব বা সেই ঘটনাকে যখন আমরা গুরুত্ব দেব বা প্রতিষ্ঠা করব, সেটা সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা বা স্বচ্ছ প্রেক্ষিত বা স্বচ্ছ গ্রহণযোগ্যতার জায়গা নির্ধারণ করতে সাহায্য করে। অর্থাৎ স্বচ্ছতা নিয়ে আসার ক্ষেত্রে রিভিউয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থাৎ যে কোনো বিষয়কে পরিমাপ করতে গেলে বা যে কোনো বিষয়কে গ্রহণ করতে গেলে আমাদের সবার আগে যে বিষয়টি বিচার করা দরকার, সে বিষয়টি হচ্ছে যে সেখানে স্বচ্ছতা আছে। তো যদি স্বচ্ছতা থাকে, তার ভিত্তিতে যদি আমরা কোনো বিষয়কে গ্রহণ করি বা বিচার বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা বা কার্যকারিতা আমরা কিন্তু বিশেষরূপে দেখতে পাই। যদি সেখানে স্বচ্ছতা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা বা কার্যকারিতার জায়গায় বিশেষ প্রকারের ঘাটতি আমরা দেখতে পাই। তাহলে এই ঘাটতি যাতে না থাকে আর আমরা যাতে কার্যকরী সিদ্ধান্ত নিতে পারি, তার জন্য আমাদের যে কোনো বিষয় গ্রহণ করতে গেলে বা বিচার বিশ্লেষণ করতে গেলে সেখানে কিন্তু স্বচ্ছতা থাকা দরকার। আর রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে এই স্বচ্ছতাকে যথার্থরূপে ডেভেলপ করতে সাহায্য করে। রিভিউ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোনো বিষয়কে পরিমাপ করার ক্ষেত্রে সেখানে স্বচ্ছতা নিয়ে আসতে আমাদেরকে সাহায্য করে। এরপরে যে গুরুত্বপূর্ণ যে রিভিউয়ের যে ইম্পর্টেন্সের যে এরিয়াটা, রিভিউ হেল্পস টু ডেভেলপ দ্য লজিক্যাল কনসিডারেশন। এখানে বলা হচ্ছে যে লজিক্যাল পার্সপেক্টিভস বা লজিক্যাল ফ্যাক্টস বা লজিক্যাল যে সেগমেন্ট বা কনটেক্সটটাকে এস্টাবলিশ করতে সাহায্য করে। অর্থাৎ লজিক কী
সাধারণভাবে আমরা জেনে থাকি যে লজিক বলতে সাধারণভাবে বোঝায় যে বিষয় বা যে মেকানিজম বা যে প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা যে কোনো প্রতিষ্ঠিত ঘটনা বা প্রতিষ্ঠিত বা গৃহীত কোনো ঘটনা বা গৃহীত কোনো সত্যকে আমরা ব্যবহার করতে পারি বা কাজে লাগাতে পারি, তখন সেটিকে লজিক বলছে। অর্থাৎ যেমন বলা যায়, একটি লজিকের উদাহরণ আমরা দিতে পারি যে বিদ্যাচর্চার, যেমন আমরা এরকম কতগুলি ঘটনা দিয়ে লজিকের বিষয়টিকে বোঝাতে পারি। যেমন বিদ্যাচর্চার মাধ্যমে মানবীয় মানসিক ক্ষমতার কর্মক্ষম হয়। অর্থাৎ বলার চেষ্টা করা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে আমাদের যে মানসিক শক্তি রয়েছে, সে মানসিক শক্তিগুলো কাজ করতে পারে বা কাজ করতে শেখে এবং খুব ভালোভাবে সুগঠিত রূপে কর্ম করে বা ফাংশনাল হয়। এই যে বিষয়টি, এটি একটি ঘটনা। এইটিকে আমরা যখন কী করব, কোনো প্রতিষ্ঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে লিঙ্ক করে স্টাবলিশ করব, এই কথাটিকে আমরা স্টাবলিশ করব। যেমন ধরা যাক যে মানুষ ভালোভাবে শিখেছে সে মানুষ, দ্বিতীয় পর্যায়ে আমরা এরকম বলবো, যে মানুষ ভালোভাবে বিদ্যাচর্চা করেছে এবং যথার্থরূপে সে বিদ্যা বিশ্লেষণ করেছে বা অনুশীলন করেছে, সেই মানুষের এই কার্যক্ষমতা বৃদ্ধি হয়েছে বা কার্যক্ষমতা সৃষ্টি হয়েছে, মানসিক কার্যক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ঠিক একই রকমভাবে এখানে আমরা যেমন আমরা দেখতে পাই, আমাদের আচার্য জগদীশচন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, এই সমস্ত ব্যক্তিবর্গ তারা কি করেছে, ভালোভাবে বিদ্যাচর্চা করেছিল এবং বিদ্যাচর্চা করার মাধ্যমে তাদের যে ভাবনা শক্তি, তাদের যে চিন্তন ক্ষমতা, যুক্তি দেওয়ার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, এই যে ক্ষমতাগুলো অধিক পরিমাণে কর্মক্ষম হওয়ার জন্য তারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং তারা বিজ্ঞানের একটি নতুন ক্ষেত্র উন্মোচন করতে পেরেছিলেন। তাহলে এখানে বলা হচ্ছে যে আচার্য জগদীশচন্দ্র বোস বা প্রফুল্লচন্দ্র রায় কিংবা মেঘনাদ সাহা, এই প্রমুখ ব্যক্তিবর্গ তারা কি করেছেন, বিদ্যাচর্চার মাধ্যমে নিজের মানসিক ক্ষমতাকে অধিক পরিমাণে কর্মক্ষম করে তুলতে পেরেছিল, তাই তারা ভালো ফল ক্রিয়েট করতে পেরেছে, সৃষ্টি করতে পেরেছে। তাহলে এই যে প্রতিষ্ঠিত ঘটনা, এই প্রতিষ্ঠিত ঘটনার মাধ্যমে আমরা একটি সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি বা করলাম, সে সত্যটি কি, যদি যথার্থ বিদ্যাচর্চার মাধ্যমে মানসিক শক্তি কর্মক্ষম হয়, যথার্থ বিদ্যাচর্চার মাধ্যমে মানসিক শক্তি কর্মক্ষম হয়, অযথার্থ বিদ্যার মাধ্যমে মানসিক শক্তি কর্মক্ষম হয় না, সেখানে সংশয়ের বাতাবরণ তৈরি হয়। এই যে বিষয়টি, যখন আমরা এরকম টেকনিক ব্যবহার করে যখন আমরা কোনো সত্যকে যাচাই করি বা প্রতিষ্ঠা করি, তখন সেই মেকানিজমকে বলা হয় লজিক বা লজিক্যাল কনসিডারেশন। তো এই যে লজিক্যাল কনসিডারেশন বা লজিক্যাল অ্যাপ্রোচ বা লজিক্যাল অ্যানালাইসিসের যে জায়গাগুলি, সেগুলি কিন্তু যথার্থরূপে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। সেজন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এরপরে যেটা বলা হচ্ছে যে রিভিউ হেল্পস টু ইন্টিগ্রেট মাল্টিপল থটস অন এ সিঙ্গেল ইস্যু। এখানে বলা হচ্ছে যেহেতু অধিক পরিমাণে যে ইনফরমেশান বা নলেজ বিভিন্ন সোর্সগুলো যে থাকে, সে বিভিন্ন সোর্সগুলোকে বা মাল্টিপল সোর্সগুলোকে যখন যেহেতু আমরা বিচার বিশ্লেষণ করি রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে, এই রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখা যায় যে মাল্টিপল রিসোর্সগুলো বা সোর্সগুলি রয়েছে, সেখান থেকে আমরা নতুন নতুন থটস আমরা কালেক্ট করতে পারি। সে কালেক্টেড থটসগুলোকে যখন আমরা একত্রিত করি বা ইন্টিগ্রেট করি, সেই ইন্টিগ্রেট করার মাধ্যমে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। বলা যেতে পারে অধিক পরিমাণে রিভিউ করার মাধ্যমে, ম্যাক্সিমাম রিভিউ করার মাধ্যমে আমরা যে কোনো বিষয় সম্পর্কে একটি পার্টিকুলার ইন্টিগ্রেটেড থটকে ক্রিয়েট করতে পারি। অর্থাৎ মাল্টিপল থটসকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যানালাইসিস করা বা সেটাকে ইউজ করার মাধ্যমে একটি স্পেসিফিক ইন্টিগ্রেটেড থটকে জেনারেট করতে পারি, যে থটের মাধ্যমে আমরা কিন্তু অধিক পরিমাণে ভ্যালু জেনারেট করতে পারি বা ভ্যালু ক্রিয়েট করতে পারি। এখানে বলা হচ্ছে মাল্টিপল থটসকে প্রপার অ্যানালাইসিসের মাধ্যমে এফেক্টিভলি সেটাকে ইন্টিগ্রেট যখন করা হয়, এবং সেই ইন্টিগ্রেটেড যে মাল্টিপল থটস, সেই ইন্টিগ্রেটেড মাল্টিপল থটস আর মাল্টিপল থাকবে না, ইন্টিগ্রেটেড থটস, সেই ইন্টিগ্রেটেড থটসকে যখন আমরা কোনো একটি পার্টিকুলার ইস্যু বা কোনো একটি সিঙ্গল ইস্যুতে এফেক্টিভলি ইউজ করব বা ইমপ্লিমেন্ট করব, তার ফলে দেখা যাবে তার কিন্তু ভ্যালু ক্রিয়েট হবে অধিক পরিমাণে, সেখানে কিন্তু ভ্যালু জেনারেট হবে অনেক পরিমাণে, নলেজ ক্রিয়েট হবে অধিক পরিমাণে। সেই বিষয়টি কিন্তু এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা প্রাসঙ্গিক। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি করার একটি স্কোপ বা গবেষকেরা এই কাজটি করে থাকেন, যে কাজের মাধ্যমে মাল্টিপল থটসকে একটা জায়গায় ইন্টিগ্রেট তারা করে থাকে, এবং সেই করার পরিপ্রেক্ষিতে কোনো একটি সিঙ্গেল ইস্যুতে সেই মাল্টিপল থটসকে বা ইন্টিগ্রেটেড থটসকে তারা যথার্থভাবে ব্যবহার করতে পারে, যার ফলে একটি এফেক্টিভ ভ্যালু ক্রিয়েট করতে
পারে বা ক্রিয়েট করতে সাহায্য করে। এরপরে বলা হচ্ছে রিভিউ হেল্পস টু ফাইন্ড আউট দ্য লজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ এ ফ্যাক্ট। একই রকমভাবে বোঝাচ্ছে যে ঘটনাগুলো আমাদের সামনে উঠে এসেছে সেই ঘটনাগুলো লজিক্যাল কি লজিক্যাল নয়, সে লজিক্যাল যদি হয় সেই ঘটনাকে আমরা গ্রহণ করতে পারি, সেই ঘটনাকে আমরা মেনে নিতে পারি। যদি সেই ঘটনা লজিক্যাল না হয় তাহলে সেক্ষেত্রে সেটি মেনে নিতে গেলে বিভিন্ন রকমের সংশয় বা জটিলতা আমরা দেখতে পাবো। তাই বলা হচ্ছে যে কোনো ঘটনার যে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড, সে যে কোনো ঘটনার লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পেতে বা সেই লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে আইডেন্টিফাই করতে বা সেটিকে সিলেক্ট করতে বিশেষভাবে সাহায্য করে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সেই লজিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আমরা খুঁজে পেতে পারি বা খুঁজে বের করতে পারি। এরপরে যে সমস্ত রিভিউগুলো রয়েছে, রিভিউয়ের গুরুত্ব রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিউ হেল্পস টু ডিজাইন দ্য থটস অ্যাপ্রোপ্রিয়েটলি। আমাদের ভাবনাগুলোকে আমরা যথার্থভাবে আমরা কী করতে পারি, বিন্যস্ত করতে পারি বা ডিজাইন করতে পারি। অনেক সময় আমরা কোনো কাজ করার সময় যখন ভাবনাগুলো এলোমেলো থাকে বা অগোছালো থাকে বা আনঅর্গানাইজড ওয়েতে যখন আমরা কিছু চিন্তাভাবনা করি বা কাজকর্ম করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা কিন্তু সাফল্য পাই না। এবং সাফল্য না পাওয়ার জন্য আনঅর্গানাইজড ওয়েতে যখন আমরা কাজ করি, তাতে আমরা সাফল্য না পাওয়ার জন্য আমাদের মধ্যে বিভিন্ন রকমের নেগেটিভ ইমোশনস ক্রিয়েট হয়। আর যখনই নেগেটিভ ইমোশনস আমাদের মধ্যে ক্রিয়েট হয় তখনই কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেস কিন্তু ডাইভার্টেড হয়ে যায় কিংবা স্টপ হয়ে যায়। অর্থাৎ আমাদের যে থিঙ্কিং প্রসেসটা গ্র্যাজুয়ালি আমাদের স্ট্যান্ডার্ড বা এফেক্টিভ হওয়ার উচিত ছিল বা দরকার আছে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমাদের থট প্রসেস বা থিঙ্কিং যদি আনঅর্গানাইজড ওয়েতে হতে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের মধ্যে ডিজায়ার্ড আউটকাম আমরা পাবো না, ডিজায়ার্ড এফেক্ট আমরা পাবো না। যদি আমরা ডিজায়ার্ড এফেক্ট না পাই তাহলে সেক্ষেত্রে যেটা দেখা দেবে যে সেখানে আমাদের সেই নন ডিজায়ারেবল এফেক্টসের জন্য আমাদের মধ্যে নেগেটিভ ইমোশনস ক্রিয়েট হবে। আর সেই নেগেটিভ ইমোশনসগুলো আমাদের থট প্রসেসকে স্টপ করে দেবে কিংবা ডাইভার্টস করবে। এই যে থট প্রসেসকে স্টপ করা কিংবা ডাইভার্ট করার ক্ষেত্রে রিভিউয়ের একটি বিশেষ বিষয় রয়েছে, যেখান থেকে এই রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে থট প্রসেস অর্গানাইজড কি অর্গানাইজড নয়। যদি দেখা যায় কোনো ডাইভার্টেড থটস আমার সামনে উঠে এসেছে কিংবা যদি দেখা যায় কোনো থটস ইনকমপ্লিট থটস এর আকারে আমাদের সামনে উঠে এসেছে, একজন রিভিউ করার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে কিন্তু যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাই বলা হচ্ছে যে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের থট প্রসেসকে প্রপারলি ডিজাইন করতে পারি বা অর্গানাইজড করতে পারি এবং থট প্রসেসকে অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা কাজে লাগাতে পারি। এরপরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে রিভিউ হেল্পস টু ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ এনি মেজারেবল থটস। যে কোনো পরিমাপযোগ্য ভাবনাকে মূল্যায়ন করতে সাহায্য করে। যে ভাবনাটা আমি ভাবছি সে ভাবনাটা কার্যকরী কি কার্যকরী নয়, যে ভাবনাটি ভাবছি সেটা কি দরকারি নয় এবং সেটি আমাদের কাজে লাগবে কি না, এবং সেটি তাৎপর্যপূর্ণ কি না, বা এটার গুরুত্ব আছে কি না, এটার প্রয়োজনীয়তা আছে কি না, এটার প্রাসঙ্গিকতা আছে কি না, এই বিষয়গুলি সম্পর্কে যথাযথভাবে মূল্য আরোপ করতে বা মূল্যায়নে বিশেষভাবে সাহায্য করে রিভিউ প্রক্রিয়া। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু যে সমস্ত ভাবনাগুলোকে পরিমাপ করতে পারবো, সেই ভাবনার গুরুত্বগুলো নির্ধারণ করতে বা তার গুরুত্বকে মূল্যায়ন করতে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে এই রিভিউ প্রক্রিয়া। রিভিউ হেল্পস টু অ্যাসিমিলেট দ্য থটস ইন কানেকশন টু দ্য থিওরিটিক্যাল প্যারামিটার। যে কোনো ভাবনার সঙ্গে থিওরি, যে কোনো থিঙ্কিংয়ের সঙ্গে বা থটসের সাথে থিওরিটিক্যাল প্যারামিটার, অর্থাৎ আমি যা ভাবছি আর যা থিওরি বলেছে বা থিওরিতে যা বিচার্য বিষয়গুলি রয়েছে আর আমি যেটা ভাবছি, দুটোর মধ্যে কী কী কানেকশান রয়েছে, তার মধ্যে কী কী মিল রয়েছে এবং সেটি কতটা প্রাসঙ্গিক, অর্থাৎ আমি যা ভাবছি আর যা থিওরি যা বলছে তার মধ্যে কতটা সাদৃশ্য রয়েছে বা কার্যকারিতা রয়েছে বা মিল রয়েছে, সেটিকে বের করার জন্য রিভিউ বিশেষরূপে সাহায্য করে। অর্থাৎ রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমি আমার ভাবনাগুলিকে প্রতিষ্ঠিত থিওরির যে সমস্ত প্যারামিটার বা লজিক্যাল যে আসপেক্টস রয়েছে সেই আসপেক্টসগুলির সাথে পরিচিত হওয়া বা তাদের সাথে কানেক্ট করার একটি বিশেষ সুযোগ আমরা পেয়ে থাকি বা আমরা কানেক্ট করতে পারি। তার মাধ্যমে আমাদের ভাবনাগুলোকে বিভিন্নভাবে থিওরিটিক্যালি সেটাকে জাস্টিফাই করতে পারি বা সেটিকে অ্যাকসেপ্টেবল হিসেবে প্রতিষ্ঠা করতে পারি বা সবার সামনে তুলে ধরতে পারি। এরপরে যে বিষয়টি বলা হয়েছে রিভিউ হেল্পস টু বিল্ড দ্য ফ্রেমওয়ার্ক অফ ডিসিশন মেকিং। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এই রিভিউ প্রক্রিয়া বিশেষভাবে সাহায্য করে। আমরা সাধারণভাবে বলে থাকি যে একজন মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে যে সমস্ত মুভমেন্ট করে, প্রত্যেকটা মুভমেন্টের জন্য যে বিশেষ
প্রক্রিয়াটির অস্তিত্ব আমরা দেখতে পাই, সেই প্রত্যেকটি মুভমেন্টের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার দরকার হয়। অর্থাৎ আমরা ডিসিশন নেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা মুভ করি। আচ্ছা, এই ডিসিশন কখনো আমাদের স্পন্টেনিয়াস হয়ে থাকে আর কখনো আমাদের সিচুয়েশনাল হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে ডিসিশন নিতে হয়। অর্থাৎ ডিসিশন ছাড়া কিন্তু আমরা মুভ করতে পারি না। তাহলে ডিসিশন এফেক্টিভ কি এফেক্টিভ নয়, অর্থাৎ আমরা কার্যকরী সিদ্ধান্ত নিতে পারছি কি পারছি না, এবং কোন সিদ্ধান্তটি আমাদের ব্যবহারিক জীবনে বা বাস্তবিক জীবনে নিজেদের কাজ করার ক্ষেত্রে বিশেষরূপে সাহায্য করতে পারে, সেই সম্পর্কে সদর্থক সিদ্ধান্ত নিতে বা উপযুক্ত সিদ্ধান্ত নিতে আমাদেরকে সাহায্য করে রিভিউ। অর্থাৎ রিভিউর মাধ্যমে আমি একটি এরকম ফ্রেমওয়ার্ক জেনারেট করতে পারি বা একটি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারি, যে ফ্রেমওয়ার্কটি আমাকে সাহায্য করবে যে ডিসিশন কিভাবে নিতে হবে এবং কোন ডিসিশন আমাদেরকে কিভাবে হেল্প করবে বা কতটা হেল্প করবে, কোন কাজে হেল্প করবে, সেই কাজটি করার ক্ষেত্রেও আমাকে কিন্তু রিভিউ বিশেষভাবে সাহায্য করবে। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি যথার্থভাবে মুভ করতে চায় বা যথার্থভাবে এই সদা পরিবর্তনশীল পরিবেশে অ্যাডজাস্ট করতে চায় বা অভিযোজন করতে চায়, তাহলে সেক্ষেত্রে অভিযোজন করার ক্ষেত্রে তাকে প্রত্যেক মুহূর্তে কোনো না কোনোভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করতে হয়। যেখানে সে থাকে তার আশেপাশের প্রত্যেকটি উপাদানের সঙ্গে এই ক্রিয়া প্রতিক্রিয়া করার জন্য তাকে ডিসিশন নিতে হয়, প্রত্যেকটি মুহূর্তে ডিসিশন নিতে হয়। আর ডিসিশনের জন্য যদি এফেক্টিভ কোনো গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের পরিপ্রেক্ষিতে যদি আমরা ডিসিশনটা নিয়ে থাকি, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট বা এফেক্টস ক্রিয়েট করতে পারবো। যদি আমাদের কাছে গাইডলাইন না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আনঅর্গানাইজড ওয়েতে বা আমরা ডাউটফুলি আমরা ডিসিশন নিয়ে থাকবো, এবং সেই ডিসিশন নেওয়ার ফলে আমাদের কিন্তু সেই ডিসিশন এফেক্টিভ নাও হতে পারে। তাহলে রিভিউ হচ্ছে এমন এই ধরনের একটি ফ্রেমওয়ার্ক জেনারেট করতে বা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে সাহায্য করে, যেটি বিশেষ রূপে আমাদের ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে। এরপরে আরও যে সমস্ত রিভিউয়ের যে গুরুত্বের জায়গাগুলি রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রিভিউ হেল্পস ফর লজিক্যাল এক্সামিনিং দ্য থটস। যে কোনো থটকে লজিক্যালি এক্সামিন করা, অর্থাৎ যে ভাবনাটা আমরা ভাবছি, যে ভাবনাটা আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, সেই ভাবনাটা কতটা লজিক্যাল এবং এর মধ্যে কতটা লজিক্যাল সাপোর্ট রয়েছে এবং কতটা প্রতিষ্ঠিত ফ্যাক্টস রয়েছে, কিংবা কতটা ট্রুথ রয়েছে, বা সেখানে কতটা টাইম ওরিয়েন্টেশন সাপোর্ট রয়েছে বা সিচুয়েশনাল সাপোর্ট রয়েছে, কিংবা বলা যেতে পারে পার্সপেক্টিভ ওরিয়েন্টেড। সেই লজিক্যাল যে জায়গাটা, সেই লজিক্যাল জায়গাটিকে এক্সামিন করতে আমাদের রিভিউ সাহায্য করে। যদি কোনো থটসের লজিক্যাল জায়গাটি আমরা ভালোভাবে খুঁজে পেতে পারি বা সেটিকে যথার্থভাবে মূল্যায়ন করতে পারি, তাহলে কিন্তু সেই থট প্রসেসের এফেক্টিভনেস আমরা দেখতে পাবো। সেই রিভিউ এই কাজটি করতে কিন্তু আমাদেরকে বিশেষ রূপে সাহায্য করে থাকে। রিভিউ হেল্পস টু রিডিউস দ্য ডাউট রিগার্ডিং এনিথিংস। যে কোনো বিষয় সম্পর্কে আমাদের মনের মধ্যে যে সংশয় সৃষ্টি হয়, সেই সংশয় নিবারণে রিভিউ বিশেষভাবে সাহায্য করে। রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই ডাউটনেসটাকে ক্লিয়ার করে থাকি বা ক্লিয়ার করতে পারি। কারণ আমাদের যখন ইনফরমেশনের ঘাটতি থাকবে, কিংবা ডাইভার্টেড ইনফরমেশন যখন আমাদের কাছে থাকবে বা ডাইভার্টেড নলেজ যখন আমাদের কাছে থাকবে, অর্থাৎ আমাদের কাছে ভ্যালিড নলেজ থাকবে না বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট নলেজ থাকবে বা ইনকমপ্লিট নলেজ থাকবে, তার ভিত্তিতে যখন কোনো কাজ করতে যাব বা কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাব, তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং সেখানে অনেক রকমের ডাউট ক্রিয়েট হবে। অর্থাৎ আমি যদি এই ধরনের কাজ করি, তাহলে যে ধরনের ফল আমি চাইছি সেই ধরনের ফল আদৌ আমি পাবো তো নাকি পাবো না, এই রকম বিভিন্ন রকমের সংশয় বা বিভিন্ন রকমের ডাউট আমরা দেখতে পাই, এবং সেখানে কিন্তু কনফিডেন্ট ব্যক্তির মধ্যে থাকে না। তাহলে ব্যক্তির মধ্যে ডিসিশন মেকিংয়ের জন্য বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেহেতু তাদের কনফিডেন্ট থাকে না, ফলে ব্যক্তি যে ধরনের মুভ করে বা যে ধরনের ভাবনা চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু একটি অবাঞ্ছিত ফল পাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই। তাহলে এই যে অবাঞ্ছিত ফল যাতে না আসে এবং তার মধ্যে কনফিডেন্টটাকে গ্রো করার জন্য, ডাউটনেসটাকে ওভারকাম করার জন্য, বা ডাউটনেসের যে রিজিডিটি বা ডিফিকাল্টিস লেভেল রয়েছে সেটিকে ওভারকাম করার জন্য রিভিউ বিশেষ রূপে সাহায্য করে। রিভিউর মাধ্যমে আমরা কি করতে পারি, সেই ডাউটনেসের জায়গাটা, অর্থাৎ ইনকমপ্লিট নলেজটাকে আমরা কমপ্লিটে কনভার্ট করতে পারি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট নলেজটাকে অ্যাপ্রোপ্রিয়েটে কনভার্ট করতে পারি। তাহলে রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সেই ডাউটনেসটাকে দূর করতে পারি। রিভিউ হেল্পস টু টেস্ট দ্য অ্যাজাম্পশনস অ্যাপ্রোপ্রিয়েটলি। যে সমস্ত অনুমান রয়েছে, সেই অনুমানগুলোকে ভালোভাবে টেস্ট করতে সাহায্য করে। রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই অ্যাজাম্পশনসগুলোকে টেস্ট করতে পারি বা যাচাই করতে পারি। যে অনুমানগুলো আমরা কোনো কাজ শুরু করার আগে
কোনো কাজ বা কোনো স্টাডি বা কোনো রিসার্চ শুরু করার আগে যে অনুমানগুলো আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের মধ্যে সৃষ্টি হয়, সে অনুমানগুলো বাস্তবিক ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ নাকি তাৎপর্যপূর্ণ নয় সে সম্পর্কে যথাযথ ধারণা গঠন করতে সাহায্য করে। এবং সে অনুমানের বাস্তবিকতা কতটা রয়েছে এবং অনুমানের সাথে বাস্তবিক সত্যের সম্পর্ক কেমন রয়েছে, যুক্তির সম্পর্ক কেমন রয়েছে, সেই বিষয়গুলিকে যাচাই করতে বা সেগুলিকে টেস্ট করতে রিভিউ বিশেষরূপে সাহায্য করে। এই আমরা আলোচনা করছিলাম অ্যাপ্রোচেস অ্যান্ড রিভিউ। আমরা ডিসকভারিং এডুকেশন ফর বেসিক্স চ্যানেলে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আপনারা মনোযোগ সহকারে সবাই শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।